আজকের গল্প মন্দ বাসা। অমিত দোতলার এই চিলেকোঠার ঘরে থাকে। পাশাপাশি দুটো ঘর আয়তনে আকৃতিতে খুব ছোট, তবুও বাবা জ্যাঠা কাকাদের বাড়ি ভাগবাটোরায় তার ভাগে এইটুকুই পড়েছে। অবিবাহিত বাপ মা মরা ছেলে, তার আর সম্পত্তির বেশি কিছুর দরকার কি? যদি বা বিয়ে করে কখনো, তাহলে খোলা ছাদ তো পড়েই রইল, বানিয়ে নেবে তখন। কিন্তু অমিত জানে তার কোনোদিনই অবিবাহিত তকমাটি তার নাম থেকে মুছে যাবে না। কারণ তার মতো চালচুলোহীন বাউন্ডুলে ছেলেকে কি আর বিয়ে করবে? সে কারণে তার দুবেলার খাওয়া খরচ বাবদ কিছু টাকা সে তার বৌদিদের হাতে তুলে দেয়। মনের মিল না থাকলেও এখনো পর্যন্ত জ্যাঠা কাকাদের হাড়ি আলাদা হয়নি। সবার পেটের ভাত মিলেমিশেই রন্ধন হয় একই আগুনের লেলিহানে। কারণ কলকাতা শহরে নিম্ন মধ্যবিত্ত পরিবারে একসাথে খেলে খাওয়া খরচ সবারই একটু কমে। সে যাই হোক, তবুও সবাই ভাগ বাটোরা করে কাজে কর্মে ঝগড়া লালসায় ব্যস্ত রাখে নিজেদেরকে। আর অমিত তার মনের ধারাকে ক্যানভাসে রঙের ছোঁয়া দিয়ে নিজের জগৎ তৈরি করে। তাই এই দুর্মূল্যের বাজারে কোনো মাসে খাওয়ার টাকাটা দিতে দেরি হলে এক একজন বৌদি এক একভাবে ব্যঙ্গ করে কথা বলে তাকে। তবে সেগুলো আর অমিতের গায়ে লাগে না এখন। দারিদ্র্যের চামড়া যে গন্ডারকেও লজ্জা দিতে পারে, সেটা সে নিজেকে খুব নিপুণভাবে বুঝিয়ে দিয়েছে। হেন অমিতের জীবনে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা। বাড়ি বাড়ি ছেলে মেয়েদের আঁকা শিখিয়ে বেড়ানো অমিতের একদিন এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ আসে কৃষ্ণনগর থেকে। বাড়ি ফেরার সময় শিয়ালদায় তার দেখা হয়ে যায় তারই মতো এক অভাগা মানুষের সঙ্গে। পরনে লাল বেনারসি, আর হাতে কানে গলায় সামান্য কিছু সোনার গয়না। বেশভূষা ও মুখের সাজ দেখে যে কেউ বলে দেবে যে বিয়ের মণ্ডপ থেকে পালানো কোণ এসে। রাত 11:30টার সময় কতগুলো ছেলের উত্ত্যক্ততায় ভীত যখন এক প্রকার বিপন্ন বোধ করছিল, তখনই অমিত এসে সামনে দাঁড়ায় মেয়েটির মুশকিল আসান হয়ে। চলন্ত ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়ে সে নিজেকে ও মেয়েটিকে কোনো ক্রমে বাঁচায়। মেয়েটির এরূপ আচরণের কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, আমার নাম মধুমিতা, মামার বাড়িতে মানুষ আমি। কারণ আমার মা আমার জন্মের সময় মারা যান। দিদার কাছে শুনেছি বাবা আমার মুখ দেখেননি কোনো দিনও। আমার অপরাধ কি ছিল আমি জানি না, তাই আর কোনো দিনও নিজের বাড়িতে যাওয়া হয়ে ওঠেনি আমার। মামার বাড়িতে থেকেই লেখাপড়া শিখি। আমার জীবনে রঞ্জন আসে সেই রূপকথা রাজপুত্রের মতো। সেই ক্লাস 11 থেকে ওর সাথে আমার সম্পর্ক। কিন্তু কৃষ্ণনগর থেকে ওরা সপরিবারে বছর 2 আগে চলে আসে। প্রথম প্রথম ফোনে কথা হতো, কিন্তু মাস 6 হলো ওর সাথে আমার আর কোনো কথা নেই। তাই যখন মামা মামিরা জোর করে আমার বিয়ে ঠিক করলো, তখন আর উপায়ন্তর না পেয়ে পালিয়ে আসি বাড়ি থেকে। কিন্তু কলকাতার কিছুই আমার বিশেষ চেনা নয়। রাত হয়ে যাওয়াতে স্টেশনেই বসে থাকার সিদ্ধান্ত নেই। কিন্তু ছেলেগুলো এসে এমন, আপনি এটা ঠিক করেননি, এভাবে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসে? আপনার কাছে ঠিকানা আছে রঞ্জনের? হ্যাঁ, ওর এক বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছে বলে কাগজটা এগিয়ে দেয় অমিতের দিকে। অমিত পুরো ঠিকানাটা দেখে বোঝে শ্যামবাজারের কোনো একটা অঞ্চলের ঠিকানা। অতএব এত রাতে মেয়েটিকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সে মেয়েটিকে বলে, আপনার আপত্তি না থাকলে আজকের রাতটা আমার বাড়িতে কাটান, কাল নিয়ে যাব আপনাকে আপনার গন্তব্যে। মধুমিতার কিছু করার নেই, তাই বিশ্বাসের মাত্রাটুকু বাড়িয়ে তাকে সায় দিতেই হলো অমিতের পরামর্শে। কিন্তু বাড়ি এসে অমিত পড়ল ফাঁপড়ে। সে ভেবেছিল বাড়ি এসে বৌদিদের সব ঘটনা জানিয়ে কোনো এক বৌদির সাথে রাতটা কাটাতে বলবে মধুমিতাকে। কিন্তু সদর দরজায় বিয়ের সাজে দাঁড়ানো মধুমিতাকে অমিতের পাশে দেখে ছোট্ট পিকলু চিৎকার করে বাড়ির সবাইকে খবর দিল, অমিত কাকা বিয়ে করে কাকি নিয়ে এসেছে গো, তোমরা সবাই এসে দেখো। অত রাতে ওইটুকু ছেলে কি করে জেগেছিল, আর কেনই বা সদর দরজা খুলতে গেল, তার উত্তর ভেবে পেল না অমিত। অমিতের বিয়ের খবরে 90 ছুঁই ছুঁই ঠাকুমা কাঁপা কাঁপা পায়ে উঠে এসে দরজায় দাঁড়িয়েছে। কাঁপা কাঁপা গলায় নাতবউদের বলছেন,
আমার নতুন নাত বউকে ঘরে তোলো গো তোমরা। আমার অমিতের এতদিনে একটা সুখের সময় এলো। বৌদিরা টিপ্পনি কেটে কিছুটা বিদ্রূপ করে ওই রাতে মধুমিতাকে বরণ করে ঘরে তুলল। এত কিছু এত কম সময়ে ঘটে গেল যে অমিত কাউকে কিছু বলারই সুযোগই পেল না। বাড়ির প্রত্যেক সদস্যই ভেবে নিল যে অমিত বন্ধুর বিয়েতে গিয়ে নিজেই বিয়ে করে নিয়ে এসেছে কোনো কন্যাদায়গ্রস্ত পিতাকে কন্যাদায় থেকে মুক্ত করতে বা বিয়ের কনেকে লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচাতে, ঠিক যেরকম সিনেমাতে হয় আর কি। কিন্তু অত রাতে বাড়ির অবাঞ্ছিত ছেলের বিয়ের কাহিনী শুনতে কেউই খুব একটা আগ্রহ দেখালো না। শুধু অমিতের ছোট বৌদি একবার বাড়ির বড়জাকে ফিসফিসিয়ে বলেছিল, মেয়েটার মাথায় সিঁদুর দেখলাম না তো দিদি, মণ্ডপ থেকে ভাগিয়েও বিয়ে করতে পারে। ওই চালচুলোহীন ছেলের সাথে যে বাবা মা তার বিয়ে দেবে সে কাঙাল ছাড়া আর কিছু নয়। ও বুড়ির কথায় বরণ করে দিয়েছি, ব্যাস। এর বেশি আর মাথা ব্যথা করে কি হবে? সিঁদুর থাক আর না থাক, অন্যের বউকে নিয়ে তো আর নিজের ঘরে আসেনি, এসেছে নিজের বউকে নিয়েই। ভালো মন্দ যা করে করুক গিয়ে। অমিত আর মধুমিতা সেদিন এই রাতে আর কারোর ভুল ভাঙানোর সুযোগ পেল না। মধুমিতাকে নিজের ঘরে জায়গা দিয়ে সেই ছাদে আশ্রয় নিল রাত কাটানোর জন্য। মধুমিতা ঘরের দরজা বন্ধ করার আগে জিজ্ঞাসা করেছিল, কাল সকালে কি বলবেন সবাইকে? এ বাড়িতে 8টার আগে কারোর সকাল হয় না। রোজ গঙ্গাদি মানে আমাদের কাজের লোকটা কাজ করতে আসলে আমিই সদর দরজা খুলে দিই। কাল গঙ্গাদিকে দরজা খুলে দিয়েই আমরা বেরিয়ে পড়ব, কেউ কিছু জানার আগে। তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি ফিরে এলে তো আপনাকে সবাই জিজ্ঞাসা করবে আমার কথা, তখন আপনি কি জবাব দেবেন? কি আবার জবাব দেব? যা সত্যি তাই বলে দেব। সব যদি শুনে রাগ করে ওনারা? আজও তো সবাই রেগে আছেন, আর একটু না হয় বেশি রাগ করবে। ওসব নিয়ে আপনি ভাবতে যাবেন না, শুয়ে পড়ুন। কাল একটু সকালেই বেরোতে হবে আমাদের। পরের দিন সকালে সবার ঘুম ভাঙার আগে মধুমিতাকে নিয়ে বেরিয়ে পড়ল অমিত রঞ্জনের ঠিকানার উদ্দেশ্যে। পথে মধুমিতাকে গরম কচুরি, জিলেপি আর গরম চা খাওয়ালো। কলকাতার রাস্তায় অনভ্যস্ত মধুমিতাকে হাত ধরে রাস্তা পার করে দিল বেশ কয়েকবার। অমিতের ক্যানভাসে অমিত যে কোণের ছবি আঁকার চেষ্টা করে এসেছে এতদিন, সেই কোণের বেশে গতরাতেই ধরা দিয়েছে মধুমিতা, ঠিক যেন অমিতের স্বপ্নে দেখা সেই রং তুলিতে গড়া চিত্রপট হয়ে। অমিত মনে মনে ভাবে, মধুমিতা রঞ্জনের বিয়েটা হয়ে গেলে মধুমিতাকে সে অনুরোধ করবে তার এই একটা ছবির মডেল হতে। গতরাতে সে যে সাহায্য করেছে মধুমিতাকে, তার কৃতজ্ঞতা স্বরূপ নিশ্চয়ই আপত্তি থাকবে না রঞ্জন বা মধুমিতার। ঠিকানা খুঁজে রঞ্জনের বাড়ি পৌঁছে যা শোনা গেল তাতে রঞ্জনের বাড়ি না যাওয়াই বোধহয় বাঞ্ছনীয় ছিল। বেল বাজলে যে ভদ্রমহিলা বেরোলেন তিনি রঞ্জনের মা নন। ভদ্রমহিলার কাছে রঞ্জনের খোঁজ করলে উনি জানান, কিছু মাস আগে রঞ্জন ব্যাঙ্গালোরে এক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায়। পুত্রশোকে বিহ্বল রঞ্জনের বাবা মা এখানকার বাড়ি ঘর বিক্রি করে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেছেন কেউ জানে না। রঞ্জনের আকস্মিক মৃত্যু সংবাদ ও মধুমিতার অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা ওদের দুজনেরই পা টলিয়ে দিল। এবার কোথায় যাবে মধুমিতা? মামার বাড়িতে ফিরে যাওয়ার রাস্তা সে নিজে হাতেই বন্ধ করে দিয়ে এসেছে। তাহলে তার ভবিষ্যৎ কি? রঞ্জনের মৃত্যু সংবাদ তাকে যতটা আঘাত করল তার চেয়েও বেশি আঘাত করল তার উলটপালট হয়ে যাওয়া আগামী ভবিষ্যৎ। শ্যামবাজারের 5 মাথার মোড়ের বাস স্ট্যান্ডে বসে অঝরে কাঁদতে থাকে মধুমিতা। কি করবে সে এখন? কোথায় যাবে সে? এই সংসারে তার মাথা গোঁজার যে কোনো ঠাঁই নেই। মধুমিতার কান্না থামে অমিত মধুমিতাকে বলে, এখন কি করবেন আপনি? কোথায় যাবেন কিছু ভেবেছেন? মামার বাড়িতে ফেরার রাস্তা বন্ধ আমার, আমি জানি না আমি কি করব, কোথায় যাব। তাহলে আমার সাথে ফিরে চলুন আমার ঘরে। কি পরিচয়? কেন গতকাল রাতে যে পরিচয়ে ছিলেন সেই পরিচয়ই থাকবেন? কিন্তু সে যে মিথ্যে পরিচয়, সেটা তো আমি আপনি ছাড়া কেউ জানে না। আর এই মিথ্যেটুকু বয়ে চললে যদি আপনি একটা নিরাপত্তার আশ্রয় পান, তবে সেই মিথ্যেকে স্বীকার করতে দোষ কোথায়? যতদিন আপনার কোনো পোক্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন আমার ঘরে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। কথা দিচ্ছি আমার কাছে আপনার জন্য খাবারের অভাব থাকতে পারে, কিন্তু মানের অভাব কোনোদিনই থাকবে না। আমার বাসাটা মন্দ হতে পারে, কিন্তু 16 আনা নিরাপদ।
মধুমিতা ফিরে আসে অমিতের ঘরে তার ঘরণীর সাজে। অমিতের পেটের সাথে মধুর পেটের ভাগটার জন্য সংসারের টাকা বেশি দেওয়ার দরকার পড়ল। তাই অমিতের টিউশনির পরিমাণও গেল বেড়ে। সারাদিনের ক্লান্তির পর নিজের ক্যানভাসে আর তুলির টান দেওয়ার সময় পায় না অমিত। রাতের ঘুমটাও ভীষণ অতৃপ্তিকর। রোজ ছাদে খোলা আকাশের নিচে একটা চাদর বিছিয়ে শোয়া বড়ই কষ্টদায়ক ছিল। তবুও এক নারীর সম্মান রক্ষার্থে এটুকু যে করতেই হবে অমিতকে। এভাবে প্রায় মাস দুয়েক কেটে গেল। অমিতের বন্ধুত্ব, যত্ন মধুমিতার মনে রঞ্জনের প্রতি প্রেমটাকেও কোথায় চাপা দিতে শুরু করে দিয়েছিল। রঞ্জন এতটা আপন হয়ে কখনো কাছে আসেনি মধুমিতার, যতটা অমিত এসেছে। অমিতের যত্নে মধুমিতা প্রেমের স্পর্শ অনুভব করে যেন। প্রেম মানে কি? শুধুই কি মনের আদান প্রদান, নাকি প্রেমের আরেক নাম যত্ন? শরীরী খেলার শেষে একটা সম্পর্ক তো শুধু যত্নই টিকে থাকে আজীবন। আর অমিতের তো নিঃস্বার্থ মধুর জন্য করে চলেছে সব কিছু। কিন্তু তার কি দায়? মধুমিতার প্রতি তার তো কোনো দায় নেই। তবে এই দায়ভার সে বয়ে বেড়াবে কেন? তবে কি এর নাম ভালোবাসা নয়? এদিকে মধুর প্রতি অমিতেরও একটা টান চলে আসে। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সবার কাছে মধুকে নিজের স্ত্রী বলে পরিচয় দিতে দিতে কোথাও যেন মনকেও সেই পরিচয় দিয়ে ফেলেছে সে। মধুকে ছাড়া জীবন যেন চলতেই চায় না আজকাল। কিন্তু তার মতো এরকম চালচুলোহীন ছেলের সাথে মধু থাকবে কেন? অমিতের ভালোবাসাকে মধুমিতা সুযোগ সন্ধানী নামও তো দিতে পারে। দুই পক্ষের মন যখন বিভিন্ন চিন্তার ঝড় ঝাপটায় বেসামাল, তখন এক রাতে শুরু হলো ভয়ঙ্কর ঝড়, সাথে উথাল পাথাল বৃষ্টি। রাস্তার কুকুরগুলোও একটা আশ্রয়ের ব্যবস্থা করে নিল। এই পরিস্থিতিতেও অমিত ছাদের চিলেকোঠায় বসে আছে। ঝড়ের ঠান্ডা বাতাসে কেঁপে যাচ্ছে অনবরত। মধুমিতা কিছুক্ষণ এই পরিস্থিতিতে নিজের মনের সাথে লড়াই করল। তারপর এক ছুটে অমিতের কাছে গিয়ে তার হাত ধরে টেনে নিয়ে এলো অমিতের দেওয়া তার বর্তমান ঘরে। আপনি এটা কি করছেন? শুধলো অমিত। আপনার ঘরে আপনি থাকবেন, তাই নিয়ে এসেছি আপনাকে। এই দুর্যোগের রাতে নিজের ঘর, নিজের বিছানা, আমাকে নিজেকে কেন কষ্ট দিতে চাইছেন বলুন তো? কষ্টের কি আছে? ঝড় থেমে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর বৃষ্টিতে ভেজা আমার অভ্যেস আছে, কিছু অসুবিধা নেই আমার। আপনি শুয়ে পড়ুন। আর কত ঋণের তলে চাপিয়ে দেবেন আমায়? আপনি কি শুধুই দিতেই জানেন, নিতে জানেন না কিছুই? নিজের বলে কিছুই তো নেই আমার যে নেব আমি। অমিতের এই উত্তরে মধুমিতা ভাষা খুঁজে পায় না জবাব দেওয়ার। এই 2 মাস ধরে যার নামে মিথ্যে সিঁদুর পড়ে চলেছে সে, তাকে যে সে আজ সত্যিই ভালোবাসে, শুধু ভয়ে প্রকাশ করতে পারে না ভালোবাসার। তার ব্যর্থ আর অভাগা জীবনের ছোঁয়ায় যদি অমিতের কিছু ক্ষতি হয়ে যায়। মধুমিতাকে চুপ করে থাকতে দেখে অমিত বলে, আপনি দরজাটা দিয়ে শুয়ে পড়ুন। অমিতের বেরোবার পথে বাধা হয়ে দাঁড়িয়ে মধু বলে, আমি কি আপনার এতটাই অযোগ্য যে আমার সাথে একটা রাত একই ঘরে কাটানো যায় না? আমি আপনাকে বলেছিলাম না যে আমার কাছে আপনার মানের অভাব হবে না? আজ আপনি এই ঘর ছেড়ে কোথাও যাবেন না। আপনি আমার মান রক্ষা করুন, আর আমি আমার স্বামীর জীবন রক্ষা করি। মধু, এ কথার মানে জানেন আপনি? আমি মীরা হয়েও জীবন কাটিয়ে দিতে পারি আমার কৃষ্ণের জন্য। আমি আপনার কে? আমার জীবনের সবচেয়ে আপন মানুষ, যে আমাকে বিপদের সময় আশ্রয় দিয়েছে, যে নিজের মুখের খাবার দিয়ে আমার পেটের খিদে মিটিয়েছে, যে নিজে কষ্টে থেকে আমার মাথার উপরে ছাদ রেখেছে যাতে আমি রাতগুলো পরম নিশ্চিন্তে কাটাতে পারি, যে আমার প্রতিটা চোখের জলকে খুশির মোড়কে মুড়ে দিতে চেয়েছে। সে পৃথিবীর বুকে আমার বেঁচে থাকার সবচেয়ে নির্ভরযোগ্য ভালোবাসার আশ্রয়স্থল। আপনি আমাকে সিঁদুর না পরালেও আমি আপনার নামে সত্যি সত্যি সিঁদুর পরি। তাই এই রাতে আপনি এই ঘরে থাকলে আমার মান কমবে না, বরং বাড়বে। মধু, আমিও যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমার কাছে আসার চেষ্টা করিনি কখনো, পাছে তুমি আমায় ভুল বোঝো। তুমি আমার স্বপ্নে দেখা সেই বিয়ের কোণে, যাকে আমি আমার ক্যানভাসে তুলে ধরতে চেয়েছি আজীবন নিজের করে রাখবো বলে। মধু আর অমিত আলিঙ্গনে একে অপরের কাছে ধরা দেয়। সিঁদুরের কৌটো নিয়ে এসে মধু বলে, তবে আজ এই মিথ্যে সিঁদুরকে সত্যি করে দাও। তোমার মন্দবাসা আজ আমারও হয়ে যাক একেবারে। বাইরের ঝড় বাদলায় দুটো মনের দ্বন্দ্বের মেঘ কেটে গিয়ে এক হয়ে গেল দুটো জীবন।
এমন বাড়িঘন রাতে মিলিত হলো দুটো মন, দুটো শরীর মিলে মিশে এক আত্মার রূপ নিল। এই পরিবর্তনের সাক্ষী হয়ে থাকলো অমিত মধুর ভালোবাসা দিয়ে ঘেরা বড় আদরের মন্দ বাসা। মধুমিতা আজ পরম নিশ্চিন্তে অমিতের কাছে নিজেকে সঁপে দিয়ে লজ্জায় রঙিন হয়ে উঠেছে। ওদের না বলা প্রেম আজ বাঁধ ভাঙা হয়ে একে অপরের কাছে আছড়ে পড়েছে। সারা রাত ধরে চলল দুটো ভালোবাসাহীন মানুষের ভালোবাসা বিনিময়। দুজনের শরীর একে অপরের প্রেম ভারী দ্বারায় স্নিগ্ধ করল একে অপরকে। সারা রাতের ঝড়ের পরে ভোরের দিকে প্রকৃতির বুকে এখন শুধুই স্নিগ্ধ বাড়িধারা। অমিতের বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে মধুমিতা। সে তার সবটুকু ভালোবাসার মধুমিতা অমিতের কাছে সমর্পণ করে যে গর্বের রিক্ততা অর্জন করেছে, সেই গর্বে আজ সে গরবিনী। এরকম অনেক রাতের সাক্ষী থাকবে ভালোবাসায় মোড়া এই মন্দ বাসা। এই মন্দ বাসায় একদিন শিশুর কলতানেও ভরে উঠবে। এখন শুধু সেই শুভক্ষণেরই অপেক্ষা। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।